নমস্কার, গুড ইভিনিং। ছোটখাটো আবার আপনার সামনে নির্ভীক সত্য চাঁচা ছোলা কিছু বক্তব্য নিয়ে কেষ্টমণ্ডলের কথা দিয়ে শুরু করব। নেত্রী যখন পাশে তখন কেষ্টকে ডরায় কার সাধ্যি? হাসপাতালে আসতে যেতে বডি ল্যাঙ্গুয়েজে সেটা বুঝিয়ে দিচ্ছেন বীরভূমের স্ট্রংম্যান। আর প্রশ্ন যদি পছন্দ না হয় তাহলেই মেজাজ তিরিক্ষি। অথচ প্রশ্নটা ভীষণ সোজা এবং ভীষণ জরুরি। টেট পাস না করে আপনার মেয়ে চাকরি পেয়েছে কেষ্টবাবু? প্রশ্ন এটা ছিল। আর আমাদের এই প্রশ্ন শুনেই রেগে লাল কেষ্ট। কি বললেন জানেন? সেটা বুঝবে কোর্ট। আপনি কে? হরিদাস পাল? কাকে হরিদাস পাল বললেন কেষ্টবাবু? নিজাম থেকে তখন কমান্ড হাসপাতাল। চেক আপে যাওয়ার সময় ঝাঁঝিয়ে উঠলেন অনুব্রত। সেটা কোর্ট বুঝবে। আপনি কি হরিদাস পাল? আপনি কোন হরিদাস পাল? কোর্ট বুঝবে। গতকাল তো আদালতেই অনুব্রত কন্যার চাকরি নিয়ে প্রশ্ন তোলেন মামলাকারী, আর সেই প্রশ্নেরই উত্তর চেয়েছে TV9 বাংলা। তাতেই মেজাজ হারাতে হলো। সেটা কোর্ট বুঝবে। আপনি কি হরিদাস পাল? আপনি কোন হরিদাস পাল? কোর্ট বুঝবে। কেষ্ট প্রশ্নে গলা তুলেছেন বিরোধীরাও। যারা যোগ্য তাদেরকে বঞ্চিত করে তাকে টেট পাস না করা সত্ত্বেও চাকরি দেওয়া হয়েছে। বাড়ি থেকে 300 মিটার দূরে হেঁটে 3 মিনিট যেতে সময় লাগে এরকম স্কুলে চাকরি দেওয়া হয়েছে। আমার মনে হয় এটা অন্যায়। আমার মনে হয় না যে তার মেয়েকে অনুব্রতবাবু সব বলে কয়ে এই চুরির সাক্ষী গাঁট কাটা বানিয়েছিল, জানি না, কিন্তু পাপের ভাগী বানিয়েছে তাকে তার বাবা। অনুব্রত মেয়েকে চিনি না, দেখিনি, তার সম্পর্কে কিছু জানি না, শুধু না জেনে তার সম্বন্ধে বলবো কী করে? নিশ্চয়ই সরকার এর কাছে আপত্তি দিলে বা কোর্টের কাছে আপত্তি দিলে তারা বলবেন কী ব্যবস্থা নেওয়া উচিত। নির্ভীক সাংবাদিকতা প্রশ্ন তো করবেই, কিন্তু রাজনীতির গাজোয়ারি যেখানে শেষ কথা, সেখানে প্রশ্ন করাটাই তো বেয়াদবি। সেখানেই ক্ষমতার যত দম্ভ। তাই কেষ্টদের কাছে সাংবাদিক মানেই অবজ্ঞার পাত্র। হরিদাস পাল। সেটা কোর্ট বুঝবে। আপনি কি হরিদাস পাল? আপনি কোন হরিদাস পাল? কোর্ট বুঝবে। ঠিক 48 ঘন্টার ব্যবধান। আজকের ছবি দেখলেন। 48 ঘন্টা আগেও আমাদের বুম ধরে একদম সরিয়ে বলেছিলেন নাইনে কিছু বলবো না। ভীষণ রাগলেন আবার কেষ্টবাবু। আমাদের ওপরে তার যত রাগ, অথচ দেখুন 9/6 অভিযোগ তো তার বিরুদ্ধে। আর 9 মানে TV9 দেখলেই লাল হয়ে যাচ্ছেন আপনি কেষ্টবাবু। দাগিয়ে দিচ্ছেন আমরা হরিদাস পাল। এত অবজ্ঞা চমকে ধমকে কি আমাদের দমানো যাবে? হরিদাস পাল আবার প্রশ্ন করবে আপনাকে কেষ্টবাবু, যখনই দেখবে সামনে। হরিদাস পালই ক্ষমতা রাখে রাজার কাপড় কোথায় প্রশ্ন করার। কেষ্টবাবু প্রশ্ন করবই, উত্তরটা আপনি তৈরি রাখুন। আপনি কেষ্টবাবু কি বলবেন? নাইনে কিছু বলবো না। খুশি? রাগিলেন তিনি, রাগিলেন আবার আজ। সেটা কোর্ট বুঝবে। আপনি কি হরিদাস পাল? আপনি কোন হরিদাস পাল? কোর্ট বুঝবে। রাগ তো হবেই। কেন কেন আবার? গতকালই তো কেষ্টকন্যার চাকরি নিয়ে আদালতে প্রশ্ন উঠেছিল। শুধু কি মেয়ে, ভাইপো, পিএ, ঘনিষ্ঠ অন্তত 6 জনের চাকরি নিয়েই তো প্রশ্ন। আবার বাড়ি থেকে মাত্র 350 মিটার দূরে স্কুল, অথচ সেখানেও কোনোদিন পায়েই রাখেননি সুকন্যা। অভিযোগ তো উঠবেই। আমরাও দেখালাম। এবার টেট কেলেঙ্কারিতে নাম জড়ালো কেষ্টমণ্ডলের। তার মেয়ে নাকি ফেল করেও স্কুল শিক্ষকের চাকরি করছেন প্রাথমিকে। এ তো বুধবারের কথা। অনুব্রতর একের পর এক শেল কোম্পানির কথা তুলে ধরেছে আমরা। 13ই অগস্ট TV9 বাংলায় তো প্রথম দেখিয়েছে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যার কোম্পানির কথা। হ্যাঁ, হাতে কাগজ নিয়েই। কিভাবে পাচার হতো গরু
সেই খবরও আতশ কাচের নিচে রেখে তুলে ধরেছি আমরা, একবার নয় বারবার। যে গরুগুলি পাচার হতো সেগুলিতে বিশেষ ধরনের একটি স্ট্যাম্প লাগানো থাকতো, যেখান থেকে চিহ্নিত করা হতো যে এই গরুগুলি হচ্ছে পাচারের। ক্ষমতার সামনে মাথা নত করে না TV9 বাংলা, সত্যিটা দেখায়, তথ্য দিয়েই দেখায়। একমাত্র মানুষের কাছে আমরা দায়বদ্ধ। আর তাতেই কি আগুনে ঘি পড়ছে বারবার? আপাতত কেষ্টকন্যার দিদিমণির চাকরি নিরাপদ। গতকালই সুকন্যা ও কেষ্ট ঘনিষ্ঠ 5 জনের চাকরি নিয়ে আদালতে অভিযোগ জানিয়েছিলেন এক মামলাকারী। অভিযোগ করেছিলেন টেট পাস না করেই সকলে চাকরি করছেন। আর সেই মামলায় আজই কেষ্টকন্যা সহ 6 জনকে নথিপত্র নিয়ে হাজিরার নির্দেশ দেয় হাইকোর্ট। তবে শেষ মুহূর্তে সেই নির্দেশ প্রত্যাহার। হলফনামা জমাতেও মানা করেছে আদালত, আর তাতেই খানিক স্বস্তি। কিন্তু আজ আদালত চত্বরে খুব একটা সুখকর অভিজ্ঞতা হয়নি সুকন্যার। কেন দেখাবো। কেষ্ট রেগে গেছেন TV9 বাংলার উপর, আর কেষ্টকন্যা আদালতে পৌঁছতেই রোষে ফেটে পড়ল আমজনতা। গরু চোর, গরু চোর, গরু চোর, গরু চোর। মেয়ের নামে কোটি কোটি টাকা ধরা পড়ছে, কই আপনার নামে তো ধরা পড়েনি। কোটি কোটি টাকা গরিবের মেরে কোথা থেকে সমস্ত টাকা পয়সা হিসেব দিতে পারবে? আমরা গরিব মানুষ, আমরা না খেয়ে মরছি। কড়া নিরাপত্তায় সুকন্যা অবশ্য এজলাসে পৌঁছলেন। সাংবাদিকদের প্রশ্নের সামনে চুপ। আচ্ছা, আদালতে কি হলো? টেট পাস না করেও চাকরির অভিযোগ। আজ আদালতে সুকন্যা সহ 6 জনকে প্রয়োজনীয় নথি সহ হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেয় আদালত। তারপর মূল মামলার সঙ্গে এই অতিরিক্ত হলফনামার কোনো যোগাযোগ নেই। মূল মামলার যে প্রক্রিয়া সেটাতে আদতে এই হলফনামার কোনো প্রয়োজনীয়তা নেই, আর তার জন্যই আপাতত নির্দেশ প্রত্যাহার। আদালতের নির্দেশে আপাতত স্বস্তি। এজলাস থেকে ফিরলেন সুকন্যা, তখনও চুপ। বেরোনোর সময়ও ক্ষোভের আঁচটা পেলেন আবার। এই রকম দুর্নীতি আমরা এই পশ্চিমবঙ্গে আর কোনোদিন দেখিনি, আর দেখতে যেন না হয়। লেখাপড়া না জেনে 2 নম্বরে সার্টিফিকেট দিয়ে ঢুকে গেছে, আর যারা লেখাপড়া শিখেছে তারা রাস্তায় ঘুরে গান্ধীজির স্ট্যাচুর তলায় বসে আছে। স্বস্তিতে অনুব্রত কেন? না হলে তো নিয়োগ দুর্নীতিতেও অনুব্রতকে নিয়ে টানাটানি করত সিবিআই। সিবিআই ধরতেই অনেকে ভেবেছিলেন, হয়তো আপনিও ভেবেছিলেন, কেষ্ট মণ্ডল এবার ফুস। কেষ্ট কিন্তু দেখাচ্ছেন তিনি কেষ্ট মণ্ডল, তার দমই আলাদা। তাই দমছেন না, সেই চেনা ফর্মেই বোলপুরের বাহুবলী কেষ্ট মণ্ডল। সেটা কোর্ট বুঝবে, আপনি কি হরিদাস পাল? তখন টার্গেট ছিল বিরোধীরা। বাড়ি থেকে বেরোতে দেবো না, বেরিয়ে কেন ভেঙে দেবো, পারলে কিছু করে নেবেন, সাবধান। এখন টার্গেট TV9। আপনি কি হরিদাস পাল? 9-এ কিছু বলবো না। কেষ্টমণ্ডল বলতেন বাড়ি বাড়ি গিয়ে খেলার কথা। কোনো ভয় পাওয়ার কারণ নাই, চোখ লাগালে চোখ তুলে নেবেন, তাতেও অসুবিধা না। বাড়িতে গিয়ে গিয়ে খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে। সিবিআই যে তাঁর বাড়িতেই খেলতে চলে যাবে সেটা বোধহয় কল্পনাও করতে পারেননি কেষ্টমণ্ডল। আমি মনে করি কেষ্টরা ভয় পাবে না, একটা কেষ্টকে ধরলে লক্ষ কেষ্ট রাস্তায় তৈরি হবে। দলনেত্রী ওনাকে সাপোর্ট করেছেন, তাতে ওনার আত্মবিশ্বাস বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার কেষ্ট নিজেও বললেন দিদি তার পাশে আছেন। কেষ্ট হয়তো তাই ভাবছেন, তার চিন্তার কারণ নেই। এভাবেই তো দিদি বারবার বাঁচিয়েছেন। কেষ্ট বসে আছে, ওর পেছনে কেউ কেউ লাগে নানা রকম ভাবে, কিন্তু ভালো সংগঠন, ভালো কাজ করে আমি জানি। তাই কেষ্ট স্বমহিমায় একটা মাস্তান, একটা ডাকাত, একটা খুনিকে রাজ্যের প্রশাসনিক কর্তৃ মুখ্যমন্ত্রী সমর্থন দেওয়ার জন্য তিনি এই মস্তানিটা সাংবাদিকদের সঙ্গে করেছেন। কিন্তু কেষ্টবাবু দেখছেন, এবার আর আগের চিত্রনাট্যের মতো হচ্ছে না। মুখ্যমন্ত্রী বলার পরেও সিবিআই ফের উজিয়ে বোলপুর চলে গেল। রোজ নতুন নতুন তথ্য খুঁড়ে বের করছে, তার উপর আবার নতুন তৃণমূল গড়ার খেলাও চলছে। সবটি বোধহয় ঠিকঠাক মাথায় ঢোকেনি। ঠিক আছে, ততদিন ফর্ম দেখানোর জন্য TV9 তো রইলই। আপনি কি হরিদাস পাল? 9-এ কিছু বলবো না। আপনি কি হরিদাস পাল? 9-এ কিছু বলবো না। আমরা কিন্তু গুটিয়ে যাব না কেষ্টবাবু, যেভাবে খেলছি সেভাবেই খেলবো। খেলার শেষও দেখব, আমাদের দর্শকদেরও দেখাবো, সেটাই তো আমাদের কাজ। আজ জানেন
তিনি হাত জোড় করে কোর্টরুমে ঢুকেছেন। এজলাসে তো অলমোস্ট কাঁদো কাঁদো, মুখে বলেননি কিন্তু হাত জোড় করে জামিনের আবেদন করেছেন। পার্থ চট্টোপাধ্যায়ের কথা বলছি। আজ তো তারও দিন, 14 দিন পর সংশোধনাগারের বাইরে পা রাখার দিন, ফের আদালতে গিয়ে এজলাসে দাঁড়ানোর দিন, আর ফের টুকরো মন্তব্য, আলগা ওয়ান লাইনারের দিন। ট্রেন্ড ভাঙেননি আজও পার্থ, বোমার মশলা ছুড়ে দিয়েছেন 4টি শব্দ, কেউ ছাড় পাবে না। ব্যাস, তাতেই তোলপাড়। তবে ডেটোনেটার এখনো তার হাতে, মানে কাদের ছাড় পাওয়ার না পাওয়ার কথা বলছেন তিনি, তা কি আদৌ স্পষ্ট হলো? বিস্ফোরণ কবে হবে, কোথায় করবেন, তা এখনো অন্ধকারই। আলো তিনি দেখাচ্ছেন, তবে ওই দূরে টানেলের মধ্যে আলোক বিন্দুর মতো, জাস্ট টুকরো কিছু মন্তব্য। এদিনও অন্যথা হলো না। আদালতে গিয়ে পার্থর গলায় বিস্ফোরক বাণী, কেউ ছাড় পাবে না, সময়ই সব প্রমাণ হয়ে যাবে। সঙ্গে জুড়ে দিয়েছেন এই কথাও। কিন্তু কে বা কারা ছাড় পাবেন না, এটাই তো রহস্য। আর সেই রহস্য জিয়েই রাখলেন পার্থ চট্টোপাধ্যায়। কাদের কথা পেটে এলেও মুখে আসছে না তার। বারবার কেন হাওয়ায় ভাসিয়ে দিচ্ছেন তার হুঁশিয়ারি। কার ছাড় না পাওয়ার কথা বলতে চাইলেন পার্থবাবু? এর আগে ষড়যন্ত্রের কথা বলেছিলেন, কিন্তু কাদের ষড়যন্ত্র বলেননি। এবার ছাড় না পাওয়ার বুলি, কিন্তু কাদের? স্পিকটি নট। সময় আসলেই বুঝবেন। সময়টা কবে আসবে, কতদিনে? এদিন তার জামিনের আবেদনের যুক্তি হিসেবেও অসুস্থতার কথাই তোলেন তার আইনজীবীরা। বলা হয় তার হিমোগ্লোবিন কমছে, রক্তে ক্রিয়েটিনিনের পরিমাণ বেড়েছে, একা ঠিকমতো চলতে ফিরতেও পারছেন না। প্রাক্তন মন্ত্রী নিজেও হাত জোড় করে বিচারপতির সামনে দাঁড়ান। তবে ইডি এসব কানে তুলতে নারাজ। এই বয়সে এসব তো স্বাভাবিক। ইডির যুক্তি উল্টে ইডির অস্ত্রভাণ্ডার থেকে ধেয়ে আসছে একটার পর একটা আক্রমণ। আদালতে গোয়েন্দা সংস্থার দাবি, পার্থ অর্পিতার 60টি ব্যাংক অ্যাকাউন্টের হদিশ মিলেছে, 30টি শেল মানে ভুয়ো কোম্পানির খোঁজ পেয়েছেন তারা। অর্পিতার এলআইসি পলিসি নিয়েও নতুন তথ্য। পলিসির টাকার জন্য SMS পার্থর মোবাইলেই গিয়েছে। অথচ পার্থ চট্টোপাধ্যায় বারবার বলেছেন পলিসি নিয়ে কিচ্ছুটি জানেন না। গত 2 সপ্তাহে বাবলি চ্যাটার্জি ট্রাস্টের নামে একাধিক তথ্য মিলেছে বলেই জানিয়েছে ইডি। ওই ট্রাস্টের নামে যে BCM ইন্টারন্যাশনাল স্কুল রয়েছে, সেখানে প্রচুর টাকা ঘুরপথে ঢোকানো হয়েছে বলে অভিযোগ। হিমশৈলের চূড়া থেকে গোড়ায় পৌঁছতে চান তারা, কিন্তু পার্থবাবু অর্পিতা কিছুই বলছেন না। তো না বলে আসলে নিজের বিপদই বাড়াচ্ছেন না? পার্থ যে গাড্ডায় পড়েছেন তাতে তো সহজে জেল মুক্তি সম্ভব নয়, কিন্তু তিনি বলছেন কেউ ছাড় পাবে না। কারণ নাম না নিলেও বিতর্কের বিস্তর ইন্ধন দিচ্ছেন প্রাক্তন মন্ত্রী। ওদিকে পার্থকে ঝেড়ে ফেলেও ঢিলে দিতে রাজি নন মুখ্যমন্ত্রী, বরং আরও সতর্ক। বারবার বলছেন ভাবমূর্তি স্বচ্ছ করতেই হবে। এতটাই সতর্ক যে মন্ত্রিসভার বৈঠকে তো এক সিনিয়র মন্ত্রীকে ধমকেছেন মমতা। প্রশ্ন করেছেন, এত অভিযোগ কেন? পরিচ্ছন্ন ভাবমূর্তি রেখে চলো। উত্তর 24 পরগনার সেই সিনিয়র মন্ত্রী চুপ। দয়া করে আগুন নিয়ে খেলবেন না। যে অন্যায় করেছে তার বিরুদ্ধে আপনি যা পারেন করুন, আমার কোনো যায় আসে না, কিন্তু আমার গায়ে ছোঁয়ার চেষ্টা করবেন না। ইফ ইউ টাচ মি, আই নো হাউ টু ডিটাচ ইউ। পার্থকাণ্ডের পর আরও সতর্ক মুখ্যমন্ত্রী, এতটাই যে আজ মন্ত্রিসভার বৈঠকে কড়া গাইডলাইন দিলেন মমতা। প্রথমেই পাইলট কার। মুখ্যমন্ত্রীর নির্দেশ, এখন থেকে কোনো মন্ত্রী পাইলট কার ব্যবহার করতে পারবেন না। সই করার আগে প্রতিটি ফাইল ভালো করে দেখে নিতে হবে, এমনকি সই করার পর দেখে নিতে হবে যাতে অতিরিক্ত ফাঁকা জায়গা না থাকে। আসলে ভাবমূর্তি বজায় রাখতেই একগুচ্ছ নির্দেশ মুখ্যমন্ত্রীর। পাইলট কারই নিষেধাজ্ঞা, বিরোধীরা চাঁচা ছোলা। গত 11 বছর যাবৎ এত রং গায়ে মেখে ফেলেছেন যে এই মুহূর্তে কোনো ডিটারজেন্ট আবিষ্কার হয়নি সেটা তুলে দেবার মতো। তৃণমূলের ইমেজটাই পশ্চিমবঙ্গ থেকে মানুষ সরিয়ে দিতে চায়, সময়ের অপেক্ষা। মন্ত্রীরা তো জেলে থাকবে, যেহেতু মন্ত্রীরা জেলে থাকবে, ফলে পাইলট কার ব্যবহার করার কোনো স্কোপ নেই। আস্তে আস্তে প্র্যাকটিস করো যাতে পাইলট কার এবং লাল আলো ব্যবহার বন্ধ করা যায়। মুখ্যমন্ত্রী ভয়ে আছেন, বুঝতে পারছেন,
আগাম সতর্ক বার্তা জানিয়ে দেবেন। সম্প্রতি মন্ত্রিসভায় নতুন মুখ এনেছেন মুখ্যমন্ত্রী। মন্ত্রীদের সতর্ক করছেন, বুঝছেন হাওয়া ভালো নয়, তাই ভাবমূর্তি রক্ষার কথা ভাবতে হচ্ছে। হাওয়া ঘুরবে? প্রশ্নটা বেশ কঠিন। পার্থ মুখ খুললেন আজও, কিন্তু তিনি মুখ খুললেন না। বহুবার সাংবাদিকরা ডাকাডাকি করেন অর্পিতা অর্পিতা করে, সাড়া দেননি। মুখ থেকে মাস্ক নামাননি, মাথা ঢেকে রেখেছিলেন ওড়নায়। মুখ খুলবেন না ঠিক করেই এসেছিলেন বোধহয়, কিন্তু কেন? আগে তো কত কথা বলেছেন আপনি অর্পিতা, টাকা আপনার নয়, অজান্তে আপনার ঘরে কেউ টাকা ঢুকিয়েছে, এমনকি কেঁদেও ভাসিয়েছেন। আমার অজান্তে আমার ঘরে এই টাকা ঢোকানো হয়েছে। অর্পিতা কি বলবে? আজ কি হলো আপনার অর্পিতা? জেলে ইডির কড়া প্রশ্নের মুখে পড়ে কি খানিক থমকে গেছেন অর্পিতা? টুকরো শব্দ ছুড়ে দিয়ে আর পার পাওয়া যাবে না বুঝে গেছেন? একাধিক বাড়িতে টাকার পাহাড় নিয়ে হাত ঝেড়ে ফেলা যাবে না বুঝে গেছেন? পার্থ চট্টোপাধ্যায়ের ওপর দোষ চাপালেই ছাড় মিলবে না বুঝে গেছেন? সেজন্যই বোধহয় অর্পিতার আইনজীবীরা তাঁর হয়ে জামিনের আবেদনই করেননি, বরং জেল জীবনে আরেকটু সুবিধা যাতে পাওয়া যায় আদালতের কাছে তারই অনুরোধ আইনজীবীর। বারবার প্রমাণ করতে চাওয়া মক্কেল অর্পিতা বিলাস বৈভবের জীবন কাটালেও প্রভাবশালী নন। বাড়িতে কোটি কোটি টাকা মিললেও তাঁর প্রভাবে নয়, তিনি সাধারণ। জেলে আর 5 জন সাধারণ বন্দী যে সুবিধা পান তা যেন অর্পিতাও পান। অনুরোধ আইনজীবীদের, বাড়তি বিধিনিষেধ যেন না থাকে তার জন্য। জেলে পোশাক নিয়ে সমস্যায় পড়েছেন অর্পিতা, সে বিষয়েও আদালতের দৃষ্টি আকর্ষণ করেন তার আইনজীবীরা। জিন্স কেচে শুকনো করার সমস্যায় জেরবার অর্পিতা, এবার কি তার দামি দামি জিন্স পরতে পারবেন জেলে? আগামী 14 দিন ফের জেল হাজত হয়েছে অপাজুটির। একইভাবে আলাদা জেলে আলাদা সেলে থাকতে হবে এবারও। এখনই দৃশ্যত বিধ্বস্ত হয়ে পড়েছেন দুজনেই। পার্থবাবু বারবার বলছেন সময়ে সব প্রমাণ হবে। প্রমাণ হতে গেলে তো আপনাদের মুখ খোলা জরুরি অপা। কবে ভাঙবেন নীরবতা? একজনের বয়স 75, অন্যজনের 58। একজন পেশায় ছিলেন অধ্যাপক, অন্যজন RSS এর স্বয়ংসেবক। একজন দমদমের সাংসদ, অন্যজন খড়গপুরের। পার্থ অনুব্রত দুর্নীতি ঘিরে গা গোলানো পরিস্থিতি, তখন গা আরও গুলিয়ে দিচ্ছেন এই দুই নেতা, দুই সাংসদ। প্রফেসর হয়তো ভুলটা বুঝতে পেরেছিলেন, তবে না করলেই হয়তো ভালো হতো। বন্দুকের গুলির মতো মুখের কথাও বেরিয়ে গেলে আর ফেরানো যায় না, তাও যদি আবার রাজনীতির মাঠে হয়। ভাবুন, এটা 70 বছরের বুড়ো, শুধু বুড়ো নয়, তিনি একজন অধ্যাপক, বাংলার অধ্যাপকের নমুনা। দিলীপ ঘোষের কথার কোনো জবাব দিতে আমার রুচিতে বাধে। উনি ক্লাস 8 পাস, ফিটার মিস্ত্রি, একবর্ণ ইংরেজি বলতে পারেন না। প্রফেসর আবার মারাত্মক এক অভিযোগ করে বসলেন। বিধানসভা ভোটের আগে তৃণমূলে যোগ দিতে চেয়েছিলেন দিলীপ ঘোষ। এরকম আমার খবর, বিজেপিতে অনিশ্চিত বোধ করছিল, তারপর ওকে সরিয়ে দেবার পরও সে সব চেষ্টা করেছিল। তৃণমূলকে নেয়নি না, এগোয়নি কথাবার্তা। এটা ভালো কমেডি একটা। এই বয়সে আর রাজনীতি করা উচিত নয়, করে মাথা ঠিক থাকে না, নাহলে এরকম কথা কেউ বলে না। ছোটবেলায় পড়া কবিতাই পুনরাবৃত্তি করছি। কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়ে, তা বলে কি তাহাকে কামড়ানো মানুষের শোভা পায়? কে কুকুর আর কে মানুষ সে তো আগামী দিনে পরিষ্কার হয়ে যাবে। যখন ঘেউ ঘেউ করবে তখন বোঝা যাবে কার কি কালচার বোঝা যাচ্ছে। মমতা ব্যানার্জি মোদীকে কি বলেছেন, তুই কে? তো তার কাছ থেকে তার নেত্রীর যদি ভাষা হয়, তার চামচা বেলচাদের ভাষা কেমন হবে? একজন প্রফেসর কি ভাষায় কথা বলা উচিত? ছোটরাও তো দেখছে আপনাদের খেউড়, সম্মান থাকছে। আপনারা দুজনেই তো সাংসদ, মানে দেশের আইন কানুন তৈরির ভার আপনাদের ওপর। তো স্কুলে স্কুলে খেউড় মাস্ট করার প্রস্তাবটা পার্লামেন্টে তুলবেন নাকি? তাহলেই তো ঝামেলা মিটে যায়।
বাঘের গড়েই ঘোঘের বাসা কেন বলছি? গত রাতে উত্তর চব্বিশ পরগনা শাসনের খড়িবাড়ি থেকে জঙ্গি সন্দেহে 2 জন গ্রেফতার করেছে এসটিএফ। তাদের একজনের বাড়ি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে। সেখানকার সাংসদের নাম কি? সুকান্ত মজুমদার, বিজেপির রাজ্য সভাপতি। আমি রাজ্য সভাপতি হয়েছি, সেদিন আমার লোকসভা থেকে হয়তো একজন জঙ্গি বেরিয়েছে। এসটিএফ বলছে ধৃত আব্দুর রাকিব সরকার উর্ফে হাবিবুল্লাহ এবং কাজী আহসানুল্লাহ উর্ফে হাসান নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল কায়দা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। আমার ছেলে ওরকম না, আপনি এলাকাতে খোঁজ নিয়ে দেখেন, আমার 3টে ছেলের সঙ্গে কেউ কিচ্ছু বলতে পারবে না। সেখানে হয়তো মাদ্রাসা চালাতো, স্কুল চালাতো। এসটিএফ বলছে জঙ্গি সংগঠনে গুরুত্বপূর্ণ পদে থাকা রাকিব প্রচুর জিহাদি লিফলেট নিয়ে দক্ষিণবঙ্গে এসেছে। খবর পেয়ে অপারেশন চালায় তারা। আগে হাওড়া থেকে AQIS মডিউল ধরা পড়েছিল, তখন পালিয়ে যায় হাসান। বাড়ি আরামবাগের সামতা গ্রামে, কিন্তু থাকতো কলকাতাতেই। পুরনো বাড়ি কেনাবেচার ব্যবসার আড়ালে জঙ্গি কাজ চালাচ্ছিল হাসান। রাকিবকে রাখার দায়িত্ব তাকেই দেওয়া হয়েছিল। ইমামতি করতো আর কিছু পুরাতন গাড়ি কেনা বেচা করতে, এইটাই জানি। এসটিএফ বলছে ধৃতদের থেকে 2টো স্মার্টফোন মিলেছে। দাবি রাকিব জেরায় 17 জন AQIS নেতার নাম বলেছে। তাদের মধ্যে কয়েকজন আসাম, ভোপালে ধরা পড়লেও অনেকে এখনো গ্রেফতারি হয়নি। এরকম প্রচুর জঙ্গি পশ্চিমবঙ্গে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ প্রশাসন তাদের ব্যাপারে নির্বিকার। তাদের 2টো কাজ, বিজেপির মিছিল আটকানো, বিজেপির নেতাদেরকে আটকানো, আর কালীঘাটের 2টো বাড়ি পাহারা দেয়া। তা আমাদের পুলিশের কোনো কাজ নেই। হাতে সময় একদম নেই, না হলে আরো প্রশ্ন থাকবে আবার আগামীকাল রাত 8টায়। আজ এ পর্যন্তই, সঙ্গে থাকুন TV9 বাংলা।